আজকে আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা আবহমান কবিতা, যেটা নবম শ্রেণী পাঠ্য সঞ্চরণ বইয়ের অন্তর্গত একটা কবিতা। এই কবিতাটি প্রথম পর্ব আমি আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে কবি পরিচিতি, আবহমান শব্দের অর্থ এবং প্রথম একটা স্তবক নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো এই ভিডিওটি নিশ্চয়ই তোমরা দেখেছো এবং ভিডিওটি দেখে এই কবিতার যে প্রাথমিক একটা ধারণা আমি দিয়েছিলাম। আজকে আমি পরবর্তী যে স্তবকগুলো সেই স্তবকগুলো নিয়ে আলোচনা করব এবং আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পুরো কবিতাটা শেষ করার চেষ্টা করব। একটু তোমরা ভিডিওটা লম্বা হলেও তোমরা ধৈর্য দিয়ে দেখবে এবং দেখলে পরে তোমাদের আশা করি এই কবিতাটা সম্পর্কে যে ধারণা একটা এবং তোমরা সমৃদ্ধ হবে। তো এই পরের স্তবকে আছে, কে এখানে এসেছিল অনেক বছর আগে, কেউ এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে, এই মাটিকে এ হাওয়াকে আবার ভালোবাসে। এই যে চারটা লাইন বা চারটা পংক্তি, এখানে চারটা প্রশ্ন করা হয়েছে। এই চারটা পংক্তির মাধ্যমে চারটা প্রশ্ন করা হয়েছে। প্রতিটি প্রশ্নের যে উত্তর কিন্তু একটাই, কে এসেছিল? তুমি। তুমি বলতে কি, আমি প্রথম পর্বে যেটা আলোচনা করেছিলাম যে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা একটা সমাজ কাঠামো গঠন করেছিল, যে সমাজ কাঠামো ছিল একটা গ্রামভিত্তিক সমাজ কাঠামো। তো এই গ্রামভিত্তিক যে সমাজ কাঠামো আমাদের গঠন করেছিল কে? আমাদের পূর্বপুরুষরা। তাহলে পূর্বপুরুষরা এখানে প্রথম এসেছিল এবং তারা এই যে সমাজ কাঠামো গঠন করতে গিয়ে তারা ঘর বেঁধেছে। ঘর কি দিয়ে বেঁধেছে? নিবিড় অনুরাগে। আমরা জানি ঘর বাঁধতে ইট, কাঠ, পাথরের প্রয়োজন হয়, সেটা ঘর বাঁধা হয়। কিন্তু এখানে ঘর বলতে আমাদের সেই আশ্রয় ভূমিকে বোঝায়, যেখানে আমাদের সুখ, শান্তি এবং ভালোবাসার যে একটা ছবি, সেই ছবিটা বিকশিত হয়। একটা গ্রাম বাংলার যে সহজ সরল জীবনের একটা ছবি এখানে বিকশিত হয়। সেটা কি দিয়ে বাঁধা? নিবিড় অনুরাগে। তাহলে হাজার হাজার বছর আগে আমাদেরই পূর্বপুরুষরা এখানে এসেছিল, এই গ্রাম্য ভিত্তিক যে জীবনাদর্শ, সেই জীবনাদর্শকে তারা তৈরি করেছিল। কে এখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে? সাধারণভাবে অনেকেই এটা ব্যাখ্যা করেন যে কোনো একজন মানুষ গ্রামে জন্ম, তো জীবিকার প্রয়োজনে সে শহরে গেছে, শহরে গিয়ে আবার থেকে গ্রামে ফিরে এসেছে, গ্রামে ফিরে এসে আবার সে শহরে চলে গেছে, মানে এরকমভাবে একটা ব্যাখ্যা করে আর কি। কিন্তু কে এখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে, এ কথার যদি অর্থ ব্যাখ্যা করা যায় যে আমাদের পূর্বপুরুষরা এখানে এসেছিল এবং তারা একটা সময় তাদের এখান থেকে হারিয়ে গেছে, তারা মৃত্যু হয়েছে। তার পরবর্তী যে বংশধর, কবিতায় আছে যে একটা কবি বলেছেন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষদের যে রক্তের বাহক হিসাবে আমরা, তার পরবর্তী বংশধররা এখানে এসেছে এবং তারাও একটা সময়ের গতিতে তারাও চলে গেছে, আবার এসেছে তাদের বংশধর, আবার চলে গেছে। যে তার উত্তরসূরিরাই আসবে এবং যাবে, এটা আবহমান কাল ধরে চলতে থাকবে। এই যে গ্রামে আসার যে একটা শিকড়ের টানে আমরা আবার গ্রামে ফিরে আসছি, সেই পূর্বপুরুষদের যে রক্তর বাহক হিসাবে আমরা আবার গ্রামে ফিরে আসব, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। কারা? আমরা।
সেই আমাদের পূর্বপুরুষরা, তাদের বাহক হিসাবে আমরা সেই উত্তর পুরুষ হিসাবে আমরা আবার ফিরে আসব। এই যে একটা গল্প, একটা ইতিহাস, এই ইতিহাসটা কি ফুরায় না, তার কিছুই ফুরায় না। এই ইতিহাসটা কখনো শেষ হবে না। এই যে গ্রামে আসা, গ্রামের আমার যে ভাবনার স্তরে গ্রামের প্রতি একটা ভাবনা, চেতনা, সেটা আমার মনের মধ্যেই কিন্তু আবর্তমান। এটা কখনো ফুরায় না, আবহমান কাল ধরে এটা চলতেই থাকবে। নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়ায় না। যখন আমরা আগেকার দিনে গল্প শুনতাম ঠাকুমা ঠাকুরদার কাছে, গল্প শেষ হলে কি বলতো, যে আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো, অর্থাৎ গল্পটা শেষ হয়ে গেল। কিন্তু এখানে কবি কি বলেছেন, যে এই যে গ্রামে আসা, শহর থেকে গ্রামে আসা, বা শহর কেন্দ্রিক জীবনাদর্শ থেকে গ্রাম কেন্দ্রিক জীবনাদর্শ আমার চেতনার স্তরে, আমার ভাবনার স্তরে, এটা কিন্তু আসতেই থাকবে। এই গল্পটা, এই ইতিহাসটা কিন্তু আস্তে আস্তে বুড়িয়ে উঠবে। নোটে গাছটা যেমন বুড়িয়ে উঠেছে, কিন্তু মুড়াবে না, অর্থাৎ কোনোদিনও শেষ হবে না। এইভাবে কবি এখানে এটা ব্যাখ্যা করেছেন। তারপরে কি আছে, যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ কবি আবার আহ্বান করেছেন ব্যক্তি মানুষকে, প্রতিটি মানুষকে আহ্বান করেছেন, তোমরা আবার এই এসে লাউ মাচাটার পাশে দাঁড়াও, ওই উঠানে এসে দাঁড়াও, দেবে একটা ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। যাই হোক, এইটা আমি আগে ব্যাখ্যা করেছি। তো তার পরের স্তবক কি বলছে, ফুরাই না তার যাওয়া, ফুরাই না তার আশা, ফুরাই না সেই এক মেয়েটার দুরন্ত পিপাসা। যে ফুরাই না তার যাওয়া, ফুরাই না তার আশা, কার কথা বলা হয়েছে? কবি নিজের কথা বলতে পারেন, কোনো ব্যক্তি, জাতীয় মানুষের কথা বলতে পারেন, তারা গ্রামের জীবন থেকে যারা শহরমুখী হয়ে গেছে বা শহরে চলে গেছে, সেই শহরের মানুষের যে চেতনার স্তরে বারবার গ্রামের যে অনুষঙ্গ, তার চেতনার স্তরে ফুটে উঠছে। তো সেই তার ভাবনার স্তরে যে গ্রাম, সেই গ্রামের কথা সবসময় তার মনে পড়ছে, তাই তার যাওয়াটা কখনো ফুরাচ্ছে না, বা ফুরায় না তার আশা। সেই গ্রামের প্রতি এটা কখনো ফুরায় না, আবহমান কাল ধরে তার ভাবনার স্তরে সেই গ্রামের ছবি ফুটে উঠছে। ফুরায় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা। একগুয়ে মানে জেদি, একগুয়ে শব্দ অর্থ কি, জেদি। তার কিসের জেদ, কিসের দুরন্ত পিপাসা? তার সেই গ্রামে ফিরে আসার যে পিপাসা, তার ভাবনার স্তরে সবসময় মানে জেগে উঠছে, যে গ্রামে দুরন্তভাবে তার পিপাসার মতো জাগ্রত হচ্ছে, যে গ্রামে ফিরে আসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সে সারাদিন ধরে ভাবতে থাকে গ্রামের সেই ঘাসের কথা, ঘাসের গন্ধ। সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে, সে সারা রাত ধরে স্বপ্ন দেখছে কি, সেই গ্রামে যে তারা, সেই স্বপ্ন, গ্রামের যে ছবি, সেই গ্রামের জীবনাদর্শ তার চেতনার স্তরে সবসময় ভেসে উঠছে। যে ফুরায় না, তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে উঠে কিন্তু মোড়ায় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না, মানে এই যে গ্রাম্য জীবনের যে জীবনাদর্শের কথা, এই শহরমুখী মানুষের চেতনার স্তরে বারবার ফুটে উঠেছে, এটা কখনো ফুরায় না। তারপরে কি বলছে, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। নেভে না তার যন্ত্রণা, যন্ত্রণা নেভে না মানে তার যন্ত্রণা
অন্তরে জ্বলতেই থাকে। আর দুঃখ হয় না বাসি, বাসি মানে তার দুঃখটা সবসময় টাটকাই থাকে। কবি এটা কি দুরকমভাবে ব্যাখ্যা করেছেন। তার কিসের যন্ত্রণা? তার শিকড়ের টানে গ্রামে ফিরে আসার যে যন্ত্রণা, সেই গ্রামের যে ভাবনার স্তরে তার যে গ্রাম্য জীবন, সেই জীবনে ফিরে আসার যে যন্ত্রণা, সেই যে দুঃখ তার মধ্যে সবসময় চলতে থাকে। আর একটা অর্থে কি প্রকাশ করা হয়েছে, যে গ্রামের মানুষের মধ্যে যে আর্থিক সচ্ছলতা কম, তাদের ছোটোখাটো জিনিসের জন্য অভাব লেগেই থাকে, তাদের এই যে ছোটোখাটো যন্ত্রণা দুঃখ সবসময় লেগেই থাকে। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। প্রথম যে লাইনটাতে আমরা দেখতে পেলাম, নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, একটা কবি এখানে নেতিবাচক অর্থে প্রকাশ করেছেন। এবং দ্বিতীয় যে লাইনে পংক্তিতে আমরা দেখতে পাচ্ছি একটা ইতিবাচক হিসেবে তিনি ব্যাখ্যা করছেন, যে হারায় না তার বাগান থেকে। বাগানটা হচ্ছে কিসের প্রতীক? তার জীবনের প্রতীক। কুন্দ ফুল, কুন্দ ফুল আমরা গ্রামে দেখতে পাই। তো বাগান থেকে, তার জীবন থেকে তার যে হাসি, যে গ্রামের বিভিন্ন সুখ, যে একসঙ্গে থাকা, একটা সান্নিধ্যে থাকা, পরস্পরের মধ্যে একটা সম্পর্ক, ভালোবাসা, সেই যে সুখ, ছোটোখাটো আনন্দকে নিয়ে তাদের যে আনন্দ, সেটা লেগেই থাকে, তার জীবনের মধ্যে থাকে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, তেমনি করেই সূর্য ওঠে। তেমনি করে বলতে কবি এখানে নিজের কথা বলেছেন, বা একটি ব্যক্তি কথা বলেছেন, যে গ্রামের মধ্যে আগে যেমনভাবে সূর্য উঠত, সেই সূর্য এখনও সেভাবে সূর্য ওঠে। তেমনি করে ছায়া নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া। আবার সেরকমই ছায়া, সন্ধ্যা নদীর হাওয়া। সন্ধ্যা কথাটা কি দুটো অর্থে প্রকাশ করেছেন, তার জীবন সন্ধ্যা, বা এখানে সন্ধ্যা নদীর যে ছায়া হাওয়া, সন্ধ্যার সময় যে সুশীতল হাওয়া, নদীর যে সুশীতল হাওয়া গ্রামের মধ্যে যে লক্ষ্য করা যায়, কবির চেতনার স্তরে সেটা ফুটে উঠেছে। এটা ফুরায় না, তার কিছুই ফুরায় না, নটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়ায় না। কবি শেষ স্তরে বলেছেন, আবার তীব্রভাবে আবেদন করেছে, আহ্বান করেছেন, ওই জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া। তীব্রভাবে আবেদন করেছেন লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আমরা প্রথমে কি দেখেছি, যে ছোট্ট একটা ফুল দুলছে, কিন্তু এখানে এসে তিনি কি বলেছেন, এখনো একটা ফুল দুলছে। কবি শহরমুখী সেই মানুষের কথা বলেছেন, যারা গ্রাম কেন্দ্রিক জীবন থেকে দূরে সরে গিয়ে শহরমুখী হয়ে গেছে, যারা চাকচিক্যময় জীবন বা ভোগবিলাসী জীবনের মধ্যে যারা আবদ্ধ হয়েছে, সেই মানুষদিকে বলেছেন, তোমাদের চোখে যে চাকচিক্যময় চশমা, সেই চশমাটা তুমি খুলে দেখো। তোমার মুখে যে শহুরে মুখোশ, সেই মুখোশটাকে তুমি খুলে দেখো। তোমার শরীরে যে শহুরে পোশাক, সেই পোশাকটাকে তুমি খুলে দেখো। খুলে তুমি সেই গ্রামকেন্দ্রিক যে জীবন, গ্রামভিত্তিক যে জীবন, সেই জীবনে তুমি ফিরে আসো। দেখবে চোখের মাধ্যমে তুমি গ্রামের যে সুন্দর পরিবেশকে তুমি দেখতে পাবে। তোমার শরীরের মধ্যে কি পাবে, সেই গ্রাম্যর যে বাতাস, সুশীতল বাতাসে স্পর্শ পাবে, এবং তুমি সুখ পাবে, মুক্তি পাবে। এই হলো কবিতার ব্যাখ্যা। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আশা করি তোমাদের
কবিতাটা বুঝতে খুব সুবিধা হবে। এবং এরপরে আমি নবম ও দশম শ্রেণীর জন্য সমস্ত কবিতাগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি একের পর এক আলোচনা করব। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। বাস আজ এইটুকু।